ইমন জুবায়েরের গল্প আমিয়া খুম। সাজিয়াপাড়ার মাঠে দাঁড়িয়ে আছে আদনান ও শুভ্রা। দূর থেকে ওদের দেখে চমকে উঠল ফাইয়াজ। ফাইয়াজ শুনেছে কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে, মাঝখানে অবশ্য একবার ওদের ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপটার ভালোভাবে নেয়নি আদনান। আদনান কি প্রতিশোধ নেবে, নইলে শুভ্রাকে কেন এই দুর্গম পাহাড়ে নিয়ে এসেছে সে? বাতাসে পোড়া পাতার গন্ধ, সন্ধ্যা ঘনিয়ে আসছিল, গাঢ় ছায়ায় ঢেকে যাচ্ছিল পাহাড়ি জনপদটি। সাজিয়াপাড়ার মাঠের এক কোণে একটা মাচাং ঘরে শুয়েছিল ফাইয়াজ। গায়ের উপর একটা বার্মিশ কম্বল। গতকাল থেকে বেশ জ্বর, তবে জ্বর এখন কমেছে। দুর্বলতা অবশ্য কাটেনি। শুয়ে থাকতে ভালো লাগছিল না ওর। বারান্দায় এসে দাঁড়িয়েছিল। টং ঘরের পিছনে পাহাড়, সেই পাহাড়ে বড় বড় গাছ। কাক পাখিরা চিৎকার করছিল। সামনের মাঠটা বেশ বড়, উঁচু একটা ক্লিফের উপর। মাঠে ৬-৭ জন তরুণ তরুণীর একটা দল। সেই দলে আদনান ও শুভ্রাকে দেখে চমকে উঠেছিল ফাইয়াজ। ও চট করে ঘরের ভিতরে চলে আসে, যেন ওরা তাকে দেখতে না পায়। শুভ্রাকে কেন এই দুর্গম পাহাড়ে নিয়ে এসেছে আদনান, এই প্রশ্নে বিস্মিত বোধ করছিল ফাইয়াজ। ফাইয়াজ অবশ্য আদনান কিংবা শুভ্রা কারোরই তেমন পরিচিত না, মুখ চেনে মাত্র। ফেসবুকে যোগাযোগ আছে যদিও। শুভ্রা এক ক্লোজ ফ্রেন্ড দীপার বান্ধবী। এবছরই দীপার সঙ্গে ফাইয়াজের বিয়েটা হবার কথা। শুভ্রা আর আদনানের ব্রেকআপ ঘটনা দীপার মুখেই শুনেছে ফাইয়াজ। তাছাড়া অন্য এক সূত্রে আদনান সম্বন্ধে জেনেছে ফাইয়াজ। আদনান নাকি অত্যন্ত চাপা স্বভাবের, প্রতিশোধপরায়ণ আর হিংস্র প্রকৃতির। সাহসী ও বলিষ্ঠ গড়নের আদনান পার্বত্য চট্টগ্রামে নিয়মিত ট্রেক করে, যদিও ফাইয়াজ কখনো তার মুখোমুখি হয়নি। ঘরের মেঝেতে কম্বল বিছানো, তার উপর বসল ফাইয়াজ। আদনান ও শুভ্রার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছে না, অস্বস্তি লাগছিল ওর। একটা বেনসন লাইট ধরালো। গন্ধটা ভালো লাগল না। কাঠের অ্যাস্ট্রিতে গুজে রাখল সিগারেট। ঘরে আধার ঘনিয়ে উঠেছে। বাঁশের তৈরি মাচাংটির ৩-৪টে রুম, ওপরের ছাদটি শনের। এই মাচাংঘরটা সামাংপ্রু মারমার। অল্প বয়সী ওই মারমা তরুণটি গাইড। ফাইয়াজের সঙ্গে সামাংপ্রু মারমার সম্পর্ক বেশ ভালো। তার কারণ আছে। এসব অঞ্চলে, অর্থাৎ বান্দরবন, থানচি, তিন্দু, রেমাক্রি বাজার, নাফাখুম ঝর্ণা, সাজিয়াপাড়া, আমিয়াখুম ঝর্ণায় গত ৪-৫ বছর ধরে নিয়মিত ট্রেক করছে ফাইয়াজ। পুরো এলাকাটিই ফাইয়াজের নখদর্পণে। প্রায়ই ঢাকা থেকে বন্ধুদের নিয়ে আসে। এবারও আমিয়াখুম ঝর্ণা দেখাতে ঢাকা থেকে বন্ধুদের নিয়ে এসেছিল সে। গত পরশু ওরা থানচি, তিন্দু, রেমাক্রি বাজার হয়ে নাফাখুম ঝর্ণায় পৌঁছেছিল। ঝর্ণা দেখে ছবিটবি তুলে তারপর এসেছে সাজিয়াপাড়ায়। রাতকা সাজিয়াপাড়ায় থেকে ভোর ভোর সময়ে আমিয়াখুম ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছিল। সাজিয়াপাড়া থেকে আমিয়াখুম ঝর্ণা পাক্কা ৩ ঘণ্টার হাঁটা পথ। গতকাল দুপুরেই আমিয়াখুম ঝর্ণা দেখে দেখে ফিরে এসেছে ওরা। ফিরে এসেই ফাইয়াজ তুমুল ঝরে পড়ল। ওর বন্ধুরা সব আজ সকালে বান্দরবন গেছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠে ফিরে যাবে ফাইয়াজ। ঘরে আধার ঘনিয়ে উঠেছে, সেই সঙ্গে প্রবল হয়ে উঠেছে ঝিঝির ডাক। দরজা ঠেলে সামাংপ্রু মারমা ঘরে ঢুকল। ওর হাতে প্রদীপ। সামাংপ্রু মারমার পরনে লুঙ্গি আর কাঁধ পর্যন্ত বোতাম লাগানো কালো রঙের কোর্তা। মাথায় একটা সংমং। মারমারা পাগড়িকে সংমং বলে। সামাংপ্রু মারমার অন্য হাতে একটি থালা। প্রদীপের ম্লান আলোয় দেখা যায় থালায় পেঁপে দিয়ে ভেজিটেবল খিচুড়ি। সামাংপ্রু মারমার মায়ের রান্না চমৎকার। এই মাচাংঘরেই থাকেন সামাংপ্রু মারমার বৃদ্ধা মা। ফাইয়াজ খিচুড়ির থালাটি নিতে নিতে বলল, আজ যে নতুন দলটি এসেছে তারা কাল আমি এখন যাচ্ছে? কণ্ঠস্বর কেমন গম্ভীর শোনাল। জি স্যার। সামাংপ্রু মারমা বাংলাটা ভালো জানে, পেশাদার গাইড হয়ে উঠেছে সে। ফাইয়াজ বলল, ওদের উপর একটু চোখ রেখো তো। রাখব স্যার। ঠিক কার উপর চোখ রাখতে হবে তা খিচুড়ি খেতে খেতে বুঝিয়ে দিল ফাইয়াজ। সন্ধ্যের পর চাঁদ উঠেছে। তার নির্মল আলো ছিল আর মৃদুমন্দ পাহাড়ি হাওয়া বইছিল। আজ দিনভর গনগনে সূর্য প্রখর কিরণ ঢেলেছিল। দয়াময়ী প্রকৃতি এখন পুষিয়ে দিচ্ছেন। সাজিয়াপাড়ার মাঠে সন্ধ্যের আগেই তাঁবু খাটিয়েছে ওরা। এখন তাঁবুর সামনে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল শুভ্রা, জিনাত, মন্দিরা, পার্থ, আদনান, রাশেদ আর সৌরভ, সব মিলিয়ে ৭ জন। নাফাখুম ঝর্ণা থেকে সাজিয়াপাড়া পাক্কা ৪ ঘণ্টার হাঁটাপথ। কাজেই প্রত্যেকেই কম বেশি ক্লান্ত ছিল। তবে দুর্গম পার্বত্য প্রকৃতির সান্নিধ্যে এসে তত ক্লান্তি লাগছিল না অবশ্য। পার্থর ফটোগ্রাফির শখ। ওর প্যানাসনিক লুমিক্সের লেন্সে প্রত্যেকের মুখ, অভিব্যক্তি। কেবল আদনান কেমন ঝাপসা হয়েছিল। আদনানের পরনে কালো গেঞ্জি। এই সন্ধ্যের আঁধারেও চোখে সবুজ রঙের একটা সানগ্লাস।
ও চায় না ওর দু চোখ দেখুক কেউ, পড়ে ফেলুক ওর গভীর ক্রূর পরিকল্পনা। আদনান গত বছর একটা প্রাইভেট ব্যাংকে জয়েন করে। বাইরে থেকে দেখলে সব ঠিক আছে মনে হয়, তবে শুভ্রার ওপর ওর প্রতিশোধের ইচ্ছেটা কেউ জানে না। সৌরভের কোলে একটা কালো রঙের ইয়ামাহা অ্যাকোস্টিক গিটার টিউনিং করছিল ও। দুর্গম পাহাড়ি পথেও শখের এই জিনিসটা আঁকড়ে রাখে ও। সৌরভের পরনে কাখি রঙের 3/4 আর সাদা গেঞ্জি। সাদা গেঞ্জির ওপরে বেগুনি রঙের পাতলা জ্যাকেট, মাথায় একটা লাল রঙের গামছা পেঁচানো, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, চেহারায় কেমন সাধু সাধু ভাব। এই সৌরভ, একটা গান গানা? শুভ্রা রীতিমতো হুঙ্কার ছেড়ে বলে। শুভ্রার পরনে লাল রঙের ট্র্যাকস্যুট। শুভ্রার গায়ের রং ঠিক শুভ্র নয়, কিছুটা ময়লা, তবে চোখে মুখে বেশ চটক আছে। শুভ্রা একেবারেই ঘুরকুনো কিংবা ভীরু টাইপের নয়, বরং বেশ সাহসী। বিয়ের পর এই যে ওরা বান্দারবনের দুর্গম পাহাড়ে হানিমুনে এসেছে, এটি আসলে শুভ্রারই প্ল্যান। ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপ করছে শুভ্রা। সৌরভ হাসল। টিউনিং প্রায় শেষ, ও রিদম বাজাতে থাকে, তারপর গাইতে শুরু করে। গভীরে যাও, আরও গভীরে যাও, এই বুঝি গল্পের তল পেলে, ফের হারালে, প্রয়োজনে গভীরে যাও। মন্দিরা ধমকে ওঠে, এই সৌরভ, থাম থাম বলছি। বেড়াতে এসে সৃজিতের এই সিক গান ধরবি না বললাম? ঝাঁকির গান ধর, ঝাঁকির গান ধর। মন্দিরা একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। এই অক্টোবরেই পার্থর সঙ্গে ওর বিয়ে। তুলারাশির উচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে মন্দিরা। রান্নাবান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা, আর বন্ধুদের দাওয়াত করে খাওয়ানো, আর বন্ধুদের জন্মদিনের তারিখ মনে রাখা ওর হবি। পার্থর হাতে বিয়ারের একটি নীল রঙের ক্যান, বার্মিজ বিয়ার, রিমাক্রি বাজার থেকে কিনেছে। ও তাতে চুমুক দেয়, তারপর ক্যানটা দেয় মন্দিরাকে। মন্দিরা মুখ তুলে বেশ বড়সড় একটা চুমুক দেয়, তারপর ক্যানটা দেয় জিনাতকে। জিনাত এক ঢোক গিলে ক্যানটা শুভ্রার দিকে বাড়ায়। শুভ্রা মাথা নাড়ে, ও ক্যানটা নেয় না। আদনান ওর উপর চোখ রাখছে। আদনান বাইরে থেকে স্মার্ট হলে কি হবে, ভিতরে ভিতরে বেশ কনজারভেটিভ। জিনাত স্মোক করে বলে জিনাতকে ঘৃণা করে আদনান। জিনাত এই মুহূর্তে একটি মালবড় লাইট ধরিয়ে টানছিল। বেশ শ্যামলা মিষ্টি চেহারার জিনাতের, চোখে চারকোনা ছোট্ট ফ্রেমের চশমা। দিনে 1 প্যাকেট মালবড় লাগে ওর। ঢাকা শহরে এটা একটা সমস্যা। অবশ্য এই পাহাড়ে এই মুহূর্তে জিনাত সম্পূর্ণ স্বাধীন। সৌরভ হৃদম বাজাতে বাজাতে কৌশলে কর্ড বদল করল, তারপর গলা ছেড়ে গাইতে শুরু করে। ও মাঝি নাও ছেড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, তারই মাঝে গা কোনো গান। শুভ্রা, পার্থ, রাশেদ, মন্দিরা আর জিনাত একসঙ্গে গেয়ে উঠল। ও মাঝি নাও ছেড়া দে, ও মাঝি পাল উড়াইয়া দে, তারই মাঝে গা কোনো গান। কেবল আদনান গাইল না, ও কি যেন ভাবছে, গভীরভাবে ভাবছে, হয়তো ওর গোপন প্ল্যানটা নিয়ে। গিনারে ভাত আর বনমোরগের ঝোল মন্নিরার দাবি। রান্নাপটু হিসেবে ও জানে মারমারা প্রধানত ভাতই খায়। ভাতের সঙ্গে খায় মাছ, মাংস, ডিম, কাছিম, শুটকি, অবশ্য এক্সোটিক আইটেমও খায়। ওরা আগেই ঠিক করে রেখেছিল আজ রাতে ওরা এক্সোটিক পাহাড়ি ডিশ খাবে, অবশ্যই ইঁদুর কুকুর বাদে। মূল আইটেম ভাতই থাকছে, আর থাকছে কাঁকড়া, শামুক আর তরকুলা ভাজি। ঝিঁঝিকে এরা বলে তরকুলা। এসব ছাড়াও আরও থাকছে পাতা মাছ, হাঁসের ডিম, দেশি মেটে হাঁসের মাংস আর নাপ্পি। নাপ্পি জিনিসটা আসলে চিংড়ি মাছের শুটকি, রান্নার সময় তরকারিতে ডালের বড়ির মতো মেশানো হয়। সাজিয়াপাড়ায় একটা বাড়ির পিছনে আজ পাতি বাঁশি ফাঁদে একটি পাতি সরালি ধরা পড়েছে। ওটি 100 টাকায় কিনে নিয়েছে আদনান, তাই পাতি সরালির রোস্টও থাকছে। রাঁধবে মন্দিরা। রান্নার আয়োজন চলছে মাঠের ওপর খোলা জায়গায়। এসব ব্যাপারে রাশেদ বেশ ওস্তাদ। রাশেদ এক্স আর্মিম্যান, পার্বত্য চট্টগ্রামের ট্রেকিং সহ নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ। সম্পর্কে সে জিনাতের কাজিন, তবে রান্না করবে অংচাপ্রু মার্মা আর তার বউ মাখিন্নু মার্মা। এই সাজিয়াপাড়াতেই এই তরুণ মার্মা দম্পতির মাচাং। অংচাপ্রু মার্মা আদালতে বাঁশের ব্যবসায়ী, অবসরে গাইডের কাজও করে। সেই আগামীকাল ওদের আমিয়াখুম ঝর্ণা দেখাতে নিয়ে যাবে। সুন্দরী মাখিন্নু মার্মার পরনে লুঙ্গি আর ফুল হাতা বেদাই ব্লাউজ, চুল পিছন থেকে সামনের দিকে আঁচড়ে নিয়ে মাথার ওপর সুন্দর করে খোপা বেঁধেছে, খোপায় আবার চুলের কাঁটা। পার্থর প্যানাসনিক লুমিক্সটার ফ্ল্যাশ ঝলছে উঠল। জিনাত কিছুটা জড়ানো গলায় বলল, এই শুভ্রা, তোরা না হানিমুন এসেছিস, তাহলে এখানে বসে আছিস কেন? জানা, তোরা দূরে কোথাও যা, বলে একমুখ ধোঁয়া ছাড়ে। মন্দিরা বলে, বেশি দূরে যেস না ভাই, বাঘে ধরবে, বলে এক ঢোক বিয়ার গিলল। জিনাত হিহি করে হেসে উঠল। আদনানের শরীর অর্জষ্ট হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে উঠে খানিকটা রুহস্বরে বলল, ওঠ, চল। শুভ্রা উঠে দাঁড়াল। আসলেই তো হানিমুনে এসেছি, তাহলে একটু নিরিবিলি হওয়া যায়। আদনান আর শুভ্রা পাশাপাশি হেঁটে মাঠের শেষ প্রান্তে চলে যাচ্ছে। জিনাত দূর থেকে দৃশ্যটা দেখছিল,
মনে মনে হাসছিল জিনাত। শুভ্রা এমন ভাব করছে যে ও আদনানকে বিয়ে করে ভীষণ সুখী। কপালে দুঃখ আছে শুভ্রার। আদনান একটা পশু। সেই আদনানের সঙ্গে একবার ঝগড়া করে আলাদা হয়েছিল শুভ্রা। শুভ্রা তখন বলতো, উফ, আদনান এত কনজারভেটিভ আর পজেসিভ, মায়ের সঙ্গে শপিং গেলে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে লাচ্ছি খেতে কোন রেস্টুরেন্টে বসেছিলে, কারা ছিল। তার তুলনায় ফারহান অনেক লিবারেল ছিল, কথা বলতে পছন্দ করত, এক্সট্রোভার্ট ছিল। এক্সট্রোভার্ট আর অ্যাম্বিশিয়াস। কাউকে কিছু না জানিয়ে হুট করে একদিন অস্ট্রেলিয়া চলে যায়। শুভ্রার মাথায় ঢাকা শহরটা ভেঙে পড়ে। শুভ্রা আবার আদনানের কাছে ফিরে আসে। আদনান ওকে অ্যাকসেপ্ট করে যদিও। গত সপ্তাহে ওরা বিয়েও করল। বিয়েতে কত মজা করল জিনাতরা। অবশ্য জিনাতের মনের ভিতরে একটা অদৃশ্য কাঁটা খচখচ করে বিঁধে চলেছিল। আদনান প্রতিশোধ নেবে না তো? খাদের কিনারে ইউক্যালিপটাস গাছের সারি আর বড় বড় পাথর। আদনান আর শুভ্রা বড় একটা পাথরের উপর বসল। চাঁদের আলোয় দেখা যায় নিচের উপত্যকার কলাগাছ। ছোট নদী, কি নদী কে জানে। আদনান বলে, শুভ্রা, আমরা কাল রাতটা আমিয়া ঘুমে থাকব, তাবু টাবু নিয়েই যাব। ওরা অবশ্য দুপুরেই ফিরে আসবে। আফটার অল হানিমুখে এসেছি বলে হাসে আদনান। ওকে, উচ্ছ্বসিত হয়ে বলে শুভ্রা। তারপর ঝুঁকে আদনানের ঠান্ডা কপালে চুমু খায়, যেন সাপের শরীরে চুমু খেয়েছে। শুভ্রার ক্ষীণ সন্দেহ হয়। জিজ্ঞেস করে, আমার উপর কি তোমার এখনও রাগ আছে আদনান? শুভ্রা কণ্ঠস্বর অত্যন্ত মৃদু। আদনান উত্তর দেয় না, বরং হাসে আর সিগারেট টানে, আর এক মুখ ধোঁয়া ছাড়ে। আদনানের হাতে সবুজ রঙের একটা বিয়ারের ক্যান। ওটা সে দুমড়ে মুচড়ে বাঁকিয়ে ফেলে। শুভ্রা দেখতে পায় না। সাজিয়াপাড়া থেকে আমিয়াখুন ঝর্ণা পাক্কা ৩ ঘণ্টার পাহাড়ি পথ। খুব ভোরে উঠে ওরা রওনা হল। কুয়াশা ঢাকা আকাশটি ধূসর হয়েছিল। রাশেদের ঘড়িতে ৫টায় অ্যালার্ম দেওয়া ছিল। উঠতে উঠতে অবশ্য ৬টা বাজল। সময়টা গ্রীষ্ম হলেও পাহাড়ের শূন্যতায় আবছা কুয়াশা ঝুলেছিল। বাতাসে কনকনে শীতও আছে। অথচ ওরা যখন ঢাকা ছাড়াল, ঢাকাবাসী বিভৎস গরমে অস্থির। সাজিয়াপাড়ার মাঠ জুড়ে কুয়াশা। শুকনো চিঁড়া আর গুড় দিয়ে ওরা নিরানন্দ ব্রেকফাস্ট সেরে নিয়েছে। যাত্রার গোড়াতেই বাঁধল বিপত্তি। গাইড অংচাপ্রু মারমার জ্বর, বিছানা ছেড়ে উঠতে পারছে না। ওর বউ মাখিংনু মারমা এসে বলল, মাখিংনু মারমার পাশে একজন স্থানীয় মারমা তরুণের নাম সামংপ্রু মারমা। সে বলল, স্যার, আমি এখন ঝর্ণা চিনি, আমি আপনাদের নিয়ে যেতে পারব। আদনান মনে মনে ভাবল, এই ছেলেটিকে কেমন চেনা চেনা লাগছে। সে বলল, অংচাপ্রু মারমা ৫০০ টাকায় রাজি হয়েছিল, তুমি কি ৫০০ টাকায় যাবে? ঠিক আছে স্যার, আমারও ৫০০ টাকায় দিয়েন, সামংপ্রু মারমা বলল। মাচাঙের বারান্দায় দাঁড়িয়ে ফায়াজ দেখল দলটা কুয়াশায় মিলিয়ে গেল। আধ ঘণ্টা হাঁটার পর ধীরে ধীরে আলো ফুটতে লাগল। সেই সঙ্গে শুরু হল চড়াই পথ। ততক্ষণে ঘন কুয়াশা অনেকটাই হালকা হয়ে উঠেছে। পথটা ধীরে ধীরে উঁচু হয়ে উঠছিল। শনক্ষেত, বাঁশঝাড় আর কলাগাছে ভরা বেশ বড়সড় একটা পাহাড়। একটা জুমঘর আর কিছু শনের মাচাঙও চোখে পড়ল। বেশ উঁচুতে ক্লিফ। চূড়ায় ওঠার আগেই অবশ্য দিনটা রোদ ঝলমলে হয়ে উঠল। বাতাসে যদিও শীতের হাড় কামড়ানো ভাবটা ছিল। অসাম! পার্থ চিৎকার করে উঠল। তারপর আনন্দে গেয়ে উঠল, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পরা বারো হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। গানটা ওরাও ধরল। নজরুল রিয়েলি একটা ইন্সপিরেশন, রাশেদ বলল। আবার জিগায়। জিনাত হেসে বলে। শনের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ধারালো পাতায় শুভ্রার হাত পা কেটে গেল। যন্ত্রণায় চেপে মনে মনে শুভ্রা বলল, ব্লাডি হানিমুন। সামংপ্রু মারমার পাশে হাঁটছিল জিনাত। হাঁপাতে হাঁপাতে বলল, হে গাইড ভাই, আমাদিগকে জ্ঞান দান করিয়া আমাদিগকে ধন্য করুন। সামংপ্রু মারমা বলল, এই পাহাড়ে বছর কয়েক আগে জুম চাষ হয়েছিল, এখন জঙ্গল, এইটা এখন শিকারীদের রাস্তা। আমি এখন ঝর্ণার কাছে নাকি গভীর একটা কুয়া আছে, সত্য নাকি? সত্য, কুয়ায় লাল রঙের একটা মাছ আছে। কথাটা শুনে জিনাতের শরীর শিরশির করে উঠল। পথের দুপাশে লজ্জাবতীর কাঁটা, রাবার গাছ। মন্দিরা আর চোখে পার্থর দিকে তাকাল। ইস্যিরে, টি শার্ট ঘামে ভিজে গিয়েছে। বেছাড়া, দুপুরের লাঞ্চের মোরগ ওর কাঁধেই চাপানো হয়েছে। পাহাড় থেকে নামার সময় ওরা একটা জুমঘর দেখল। বাঁশের কাঠামোয় তৈরি একটা ছনের চালাঘর। চারপাশে জুমক্ষেত। মেয়েরা জুমক্ষেত থেকে মরিচ আর ধনেপাতা ছিঁড়ে নিল।
পাহাড় থেমে নেমে যাওয়ার পর চারধারের দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। সবুজ পানির সুন্দর একটা পাহাড়ি ঝিরি, পাথরে ভর্তি। গভীর নির্জনতায় কেবলই জলের কলকল শব্দ। কি সুন্দর! দেখলে প্রাণ জুড়িয়ে যায়। শুভ্রা বেশ ঘাম ছিল, ভালো লাগছিল যদিও। পাহাড়ে ওঠার সময় নিঃশ্বাস আটকে যাচ্ছিল। ভাগ্যিস আজ আর ফিরতে হবে না। আজও রাতেও চাঁদ উঠবে, ঠিক। ও আদনানের দিকে তাকালো। আদনানের কাঁধে তাঁবু। বেশ শক্ত সমর্থ আছে আদনান। এসব ভার ওর কাছে কিছু না। আদনান চিৎকার করে বলল, এখানে আধ ঘন্টার রেস্ট। ও নিয়মিত ট্রেক করে। ও জানে এখন রেস্ট না নিলে পরে ব্রিদিংয়ে সমস্যা হবে। নুডলস খেয়ে আবার হাঁটতে লাগল ওরা। পানির রেশনিং চলছে, এই নিয়ে জিনাত আর আদনান ঝগড়া করল। পাহাড়ি ঝিরিটি এখন অনেক প্রসারিত। ওরা ঝিরির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। প্রকৃতি সহসা আদিম হয়ে উঠেছে, আদিম আর নগ্ন, যেন গুহামানবের চুক। ঝিরির দুপাশটা হঠাৎই বেশ শুরু হয়ে উঠল। দুপাশে ছাই রঙের অমসৃণ পাথর, সেই পাথরের লাতাগুল্ম, পানির রং সবজে। পানিতে প্রচণ্ড স্রোত, ধাপে ধাপে উঠছে ঝিরিটা। এখানে ওখানে বড় বড় পাথর, পাথর না বলে বোল্ডার বলাই ভালো। বোল্ডারগুলি বেশ পিছল, সবারই খালি পা, পায়ের তলায় নুড়ি পাথর, পায়ের পাতা কেটে যাচ্ছিল। সৌরভের হাতে গিটারের বদলে পানির চেরিকেন, সাধের গিটারটা মাখিংনু মারমার জিম্মায় রেখে এসছেও। পিছল বোল্ডারে পা রাখতেই আছাড় খেল সৌরভ। তৎক্ষণাৎ হাঁটু ফুলে চাকা। মন্দিরা হাঁ হাঁ করে ছুটে গেল। ফার্স্ট এড বক্সটা ওর কাছে। সৌরভ বেশ ব্যথা পেলেও বেশিক্ষণ ব্যথা অবশ্য রইল না। কফি ব্রেক, কফি ব্রেক! আদনান চেঁচিয়ে উঠল। রাশেদ চুলা বের করে কফি তৈরি করে। ইস, এমন সুন্দর জায়গা আছে আর সবাই ঢাকা শহরে গাদাগাদি করে থাকে বলে জিনাত মিনেডল এক ঢোক খেল। তাই বলে ঢাকা শহরে সবাই এখানে চলে আসবে নাকি? মন্দিরা পাল্টা প্রশ্ন করে। তাই তো। কফি ব্রেকের পর আবার হাঁটা। একটা জায়গা সত্যি দুর্গম, সরু পথ, মাঝখানে বড় বড় পাথরের চাই। জায়গাটা লাফ দিয়ে পেরোতে হল। তারপর আবার সবুজ পানি, এবার বেশ নিচুতে। সামংপ্রু মার্মা বলল, এই জায়গাটা সাঁতারে পার হতে হবে, আর পানি ভীষণ ঠান্ডা বলে সামংপ্রু মার্মা দড়ি বেয়ে করে, আর চোখে দেখে আদনানের দিকে। এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু চোখে পড়েনি ওর। দড়ির এক মাথা পাথরে বেঁধে দিল। দড়ি ধরে জিনা তার শুভ্রা পার হল। পানি সত্যি ঠান্ডা। শুভ্রা হি হি করে কাঁপতে লাগল। ভাগ্যিস একটা বাঁশের ভেলা পাওয়া গেল, তাতে চড়েই পার হওয়া গেল। আধ ঘন্টা পর আমি এখন ঝর্নার মুখটা চোখে পড়ল। মুহূর্তেই সবাই স্তম্ভিত হয়। পাহাড়ের বুক থেকে ধাপে ধাপে বিশাল পাথরের স্ল্যাব নেমে এসেছে। চারধারে বিশাল বিশাল পাথরের ন্যাড়া অমসৃণ বোল্ডার। পানিতে প্রচণ্ড স্রোত। বোল্ডারের ধাক্কায় পানি গুড়িয়ে ধবল ফেনা হয়ে উঠেছে। আর কি তার আওয়াজ! আমি আখুম, আমি আখুম, আমি আখুম! শুভ্রা চিৎকার করে উঠল। জিনা তার মন্দিরাও পাগলের মতো নাচতে থাকে। পার্থ আর সৌরভ বড় একটা বোল্ডারের উপর শুয়ে পড়ল। সৌরভের আদুরে শরীর, হাঁটুর ব্যথা বোধ করছে না যদিও। আদনান তাঁবু খাটানোর জায়গা খুঁজছে। এখন থেকে সেই গভীর কুয়াটা কাছে। সামংপ্রু মার্মা আদনানকে সাহায্য করে। 9:30 মতো বাজে। সামংপ্রু মার্মার সঙ্গে এরই ফাঁকে একবার সেই গভীর কুয়ায় উকি দিয়ে এলো সংরা। শুভ্রার শরীর শিরশির করে ওঠে। রাতে এখানে পরীরা নামে জানিস? জিনাত বলে। মন্দিরা বলে, যা, ও আবার এসব ব্যাপারে ভয় খায়। আমি এখন আসা আদনান আর শুভ্রার জন্য হানিমুন হলেও অন্যদের জন্য পিকনিক। সামান্য বিশ্রাম নিয়ে রান্নাবান্নায় ছাপিয়ে পড়ল ওরা। রাশেদ মোরগ কাটতে বসে গেল। মন্দিরা কুচি কুচি করে পেঁয়াজ কাটতে ওস্তাদ। বারবার পার্থর প্যানাসনিক লুমিক্সটা ঝলসে উঠছে। মন্দিরা বলল, এই পার্থ, আমার বেশি বেশি ছবি তোলো, সবাই দেখুক বাংলাদেশের একটা মেয়ে দুর্গম পাহাড় চূড়ায় কুচি কুচি করে পেঁয়াজ কাটছে। কথাটা শুনে জেরিন হিহি করে হাসে। পাথরের আড়ালে চুলা ধরালো আদনান। শুভ্রা আর সৌরভ জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। হই হুল্লোড় করে খেয়ে দিয়ে বেলা 1টার দিকে দলটা আবার রওনা হয়ে গেল সাজিয়াপাড়ার দিকে। আদনান আর শুভ্রা এলো না বলে সামংপ্রু মার্মা বিমুগ্ধ বোধ করে, অথচ ওর করার কিছুই নেই। দুপুরবেলা ফায়াজ মাচাঙে বসেছিল। জ্বর সেরে গেছে, সিগারেট টানছিল, মুখের স্বাদ ফিরে এসেছে। মিষ্টি রোদ লাগছে গায়ে, মাঠ ভর্তি রোদ আর প্রজাপতি। 3:30টার দিকে দলটা ফিরে এলো সাজিয়াপাড়ায়। সামংপ্রু মার্মা পায়ে পায়ে মাচাঙে উঠে এলো। ওরা কই?
ফায়াজ এক মুখ নীলচে ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করে। রাশেদ স্যার বললেন কাল সকালে এলো। ও, আর কিছু করার নেই। প্রবল হতাশা গ্রাস করে ফায়াজকে। ওরা এখান থেকে কখন যাবে কিছু জানো? রাশেদ স্যার বললেন আগামীকাল ভোরে তারা রুমায় রওনা হবেন। ও। সাজিয়াপাড়া থেকে থানচি হয়ে যেমন বান্দরবন ফেরা যায় তেমনি রুমা হয়েও ফেরা যায়। ফায়াজ বসে রইল, শরীর অবশ অবশ ঠেকছে। আমি এখন ঝর্ণার কাছে একটা গভীর কুয়া আছে। শুভ্রাতে ওই কুয়ায় ফেলে দিলে কেউই আর কোনোদিন ওকে খুঁজে পাবে না। হে প্রকৃতি, আমি শুভ্রাকে বাঁচাতে পারলাম না। সন্ধে চাঁদ নিটোল একটা উঠল। চাঁদের আলোয় মাঠে বসে ওরা চিৎকার করে গান গাইছে, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়ই একদিন। রান্নার আয়োজন চলছে, মাঠে আগুন জ্বলে উঠেছে, আকাশে পাহাড়ি চাঁদ, রাঙা মেঘ। ফায়াজ দীর্ঘশ্বাস ফেলে। অদ্ভুত, এ জীবন আমরা বুঝি না, তবু কতই না ভালোবাসি একে। ভোরে দলটা কুয়াশার মাঠ পেরিয়ে রুমার দিকে রওনা হয়ে গেল। দুপুরে সাজিয়াপাড়ায় ফিরে এলো আদনান। দূর থেকে উঠে দেখে ওর দিকে এগিয়ে আসে ফায়াজ। ফায়াজকে দেখে ভয়ানক চমকে উঠল আদনান।